This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি 5 কথা। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, প্রাণনাশের হুমকি পাচ্ছেন হুমায়ুন কবির। প্রাণনাশের হুমকি পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড এই বিধায়ক। নিরাপত্তা পাওয়া নিয়ে হুমকি হুমায়ুনের। রাজ্য পর্যাপ্ত নিরাপত্তা না দিলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। রাজ্য সরকার অ্যালাউ করলে ভালো, না হলে হাইকোর্টে যাব। হাইকোর্ট থেকে যদি নওশাদ এত সিকিউরিটি পেতে পারে, তাহলে আমাকে যখন এত থ্রেট আসছে, আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে, আমার বাবরি মসজিদ স্বপ্ন পূরণ হবে না বলছে, আমি এই বাবরি মসজিদ তৈরি করবই। তার সঙ্গে আমাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তাই আমি সিকিউরিটির জন্য অলরেডি একটা প্রাইভেট কোম্পানির সঙ্গে ডিল করেছি। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তুলে ধরছি আপনাদের সামনে। তৃণমূলের উচ্ছিষ্টভোগী এই নেতাকে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। তৃণমূলের মুখপাত্রই তো বলে দিলেন যে রাজ্য সরকার তাকে 3 জন নিরাপত্তা রক্ষী দিয়ে রেখেছে। তার মানে আমরা যেটা আশঙ্কা করছি, এই বাবরি মসজিদ করা জেলায় জেলায়, একে বেলডাঙ্গা ছিল, গতকাল তিনি বলেছেন যে বীরভূমে করবেন, আবার মালদায় করবেন। তো সব জেলাতে জেলাতে তো শাখা খোলার মতো, মসজিদের শাখা খোলার মতো সব জায়গায় একটা করে বাবরি মসজিদ করার যে জিগির তিনি তুলছেন, কিন্তু এখন তো স্পষ্ট হচ্ছে যে রাজ্য সরকার তাকে যদি নিরাপত্তা রক্ষী দিয়ে রাখে, তার অর্থ হচ্ছে যে তার মানে রাজ্য সরকারের পৃষ্ঠপোষণাই হচ্ছে, তাদেরই স্পন্সরশিপে পুরো ব্যাপারটা ঘটছে। আর কে কাকে হুমকি দিচ্ছে না দিচ্ছে এটা তদন্তের বিষয়। কোর্টে যাবেন, উনি যখন নিজে বলেছেন কোর্টে যাবেন, আদালত সিদ্ধান্ত নেবে। আমার ধারণা আবার কিছু নতুন চাহিদা আছে এবং রাজ্য সরকার সেগুলো নিশ্চয়ই পূরণ করে দেবে। হুমায়ুন কবির গত বেশ কিছুদিন আগে, 4-5 দিন আগে সাসপেন্ড হয়ে গেছেন। যদি এই ধরনের সস্তার ড্রামা না করে আর যদি মিডিয়া না দেখায়, তাহলে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। যদি ওনার সত্যি সত্যি প্রাণনাশের আশঙ্কা থেকে থাকে, এই কল ডিটেলস সহ জমা দিন রাজ্য সিআইডির কাছে। প্রয়োজন মনে করলে কোর্টে যান, অসুবিধার কি আছে? ওনাকে তো ইতিমধ্যেই 3 জন দেহরক্ষী রাজ্য সরকার প্রোভাইড করে রেখেছে। বিধায়কের কাছ তো বিধানসভায় বলা, মিডিয়ায় বলা নয়। আসলে উনি চিরকালই একটু রাজনীতির রঙে খেলতে ভালোবাসেন। উনি বরাবরই মিডিয়া ফ্রেন্ডলি। হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানের পাহাড়। মসজিদের জন্য 11টি বক্সে জমা পড়েছে টাকা। তার মধ্যে গোনা হয়েছে 7টি বক্সের টাকা। 7টি বক্সের টাকার পরিমাণ ইতিমধ্যেই 37 লক্ষ। এখনো 4টি বক্সের টাকা গোনা বাকি। গতকাল টাকা গোনার জন্য আনা হয় মেশিন। টাকা গোনার ছবি ফেসবুক লাইভে দেখান ভরতপুরের বিধায়ক। আর শুধু কিউআর কোড স্ক্যান করেই জমা পড়েছে 1.5 কোটি টাকা, এমনই দাবি হুমায়ুন কবিরের। এখনো পর্যন্ত দানের টাকা 2 কোটি ছাড়িয়েছে। ব্যাংকের একটা লিমিট থাকে, তো কত লিমিট? প্রতিদিন 20 লক্ষ টাকা এন্ট্রি করার মতো লিমিট করা ছিল। কালকে একই দিনে 20 লাখ টাকা ঢুকে গিয়েছিল বিভিন্ন জায়গা থেকে। তারপরে ব্যাংক থেকে আমাকে যোগাযোগ করে যে আজকে আর টাকা নিতে পারছেন। পরে আবার ওনাদের সঙ্গে চিফ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে ওই লিমিটটা পার ডে 40 লাখ করা হয়েছে। কোনো ব্যক্তি তার নিজস্ব জায়গায় মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বারা করতেই পারেন, কিন্তু আমাদের শুধু একটাই বক্তব্য যে এই যে যারা একেবারে ধর্ম নিয়ে কাজ করছেন এবং ধর্মটাকে রাজনৈতিক মার্কেটিংয়ে ব্যবহার করছেন, আমরা সেই পদ্ধতি বা কৌশল তাদের, এইটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। এবং মসজিদ তৈরিতে যদি কেউ সাহায্য করেন, যদি কেউ টাকা দেন, সেটা যারা দিচ্ছেন তাদের বিষয়। সব থেকে বেশি সংখ্যায় মুসলমান বাস করে এই মুর্শিদাবাদে। এখানে একটা ধর্মপ্রাণ মানুষরা তারা মনে করেছে একটা মসজিদ হবে, এত ডাক পড়ছে, টিভি বালারা এত দেখাচ্ছে, চলো আমরাও কিছু দিই। তারা চাঁদা দিয়েছে সেখানটায়, তারা ধর্মীয় ভাবাবেগে প্রভাবিত হয়ে তারা চাঁদা দিয়েছে, এবং সেই ধর্মপ্রাণ মানুষদের সেই চাঁদা দেওয়াকে আমরা কখনো অবজ্ঞা করতে পারি না।
বাবরি মসজিদের আবহে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসে ভাঙন। রঘুনাথগঞ্জে তৃণমূল ছেড়ে মিমে যোগ দিলেন 50 জন। বিধানসভা ভোটের আগে শাসক দলে ভাঙন। বাবরি মসজিদের আবহে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসে ভাঙন। রঘুনাথগঞ্জে তৃণমূল কংগ্রেস ছেড়ে মিমে যোগ দিলেন 50 জন। বিধানসভা ভোটের আগে শাসক দলে ভাঙন। 50 জন যুবক আমার ভাইরা টিএমসি ছেড়ে এমআইএম জয়েন করলো। আজ মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষ ভোটাররা তারা জেনে গেছে মমতা ব্যানার্জি সংখ্যালঘু এলাকায় ছলনা করে ভোট নিয়ে মমতা ব্যানার্জি সংখ্যালঘু মানুষকে ঠগিয়েছে। আর আগামী দিন রাজ্যে খাস করে মুর্শিদাবাদে তৃণমূলের কোনো জায়গা থাকবে না, তৃণমূল জিরো হবে। আর মুর্শিদাবাদে, মালদহ, বীরভূমে বিম শক্তিশালী দল হয়ে উঠে আসবে। দেখুন, আমার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে আমি যেহেতু ব্লক সভাপতি, আমি বিভিন্ন অঞ্চলে প্রত্যেকটা বুথে বুথে আমার জানা আছে এবং পরিচয় আছে এবং আমি সংগঠনভাবে প্রত্যেকটা বুথে যাই। আমার এই মুহূর্তে জানা নেই যে কেউ কাশিরাঙ্গা থেকে মিমে গেছে আমার দলের কোনো লোক, এটা আমার কিন্তু জানা নেই। করতেই পারে, আসাদুদ্দিন তো বসেই আছে। বিহারে নির্বাচন করেছে, বিহারে নির্বাচন করে বিজেপি পার্টির উপকার করে দিয়েছে, বিজেপি পার্টির হাত শক্ত করে দিয়েছে, ধর্মনিরপেক্ষ শক্তিকে দুর্বল করে দিয়েছে। এটা আসাদুদ্দিন ওয়াইসি করে, তাকে তাই ভোট কাটুয়া বলা হয়। ভারতবর্ষে তার পরিচয় ভোট কাটুয়া, এবং তার পাশাপাশি বলা হয় বিজেপি ফান্ডেড ভোট কাটুয়া। আপনাদেরও অফার দিয়েছে, হুমায়ুন কবির বলেছেন যে তার প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম আমার সাথে আসুন, একসাথে ভোট করতে আমাদের অফার দিয়েছে। আমার সর্বভারতীয় নেতৃত্ব আছে, প্রদেশ নেতৃত্ব আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, আমি তো দায়িত্বে নেই। হুমায়ুন কবির কাদের জোট বাঁধার আহ্বান জানিয়েছেন তাদের বিষয়, কিন্তু জোটের সংখ্যাটা একবার ভেবেছেন? যে হুমায়ুন কবির সিপিএমকে বলেছেন আসুন জোট বাঁধি, কোন সংখ্যার সঙ্গে জোট বাঁধলেন? কংগ্রেসের সঙ্গে বলেছেন আসুন জোট বাঁধি, কোন সংখ্যার সঙ্গে জোট বাঁধলেন? ওই ভোটগুলো তো ওই কটা ভোট একই জায়গায় ঘুরপাক খাবে, কিন্তু সেটা জামানত জব্দ অথবা তার ঠিক উপরে সব ওই ওদের মিলিত ভোটটা। কে কার সঙ্গে জোট বাঁধবে তা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। তবে বাবরের নামে মসজিদ বাংলার মানুষ মেনে নেবে না। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরি নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের। কে কার দলে যাবেন, কে কার জোট করবেন তা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু মূল বিষয় হচ্ছে বাবরের নামে মসজিদ বাংলার মানুষ মেনে নেবে না। মসজিদ বানাও, নিজের নামে রাখো, নিজের বাপের নামে রাখো, কোনো অসুবিধা নেই, বা অন্য কোনো মহাপুরুষের নামে রাখো, ইসলামিক মহাপুরুষের নামে রাখো। এপিজে আব্দুল কালামের নামে তো হতে পারে মসজিদ, সেটা তো বানানোর চেষ্টা করো না তোমরা। পশ্চিমবঙ্গের রাজনীতি হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি নয়, এবছরের রাজনীতির গতিমুখ নির্ধারিত। এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন, আর হুমায়ুন কবির নিয়ে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ ওটা চিন্তা করছে না। মুর্শিদাবাদের ভোটে হুমায়ুন এফেক্ট পড়বে না, সব আসনে জিতবে তৃণমূল কংগ্রেসে। হুমায়ুন কবিরের জামানত জব্দ হবে, ভবিষ্যৎবাণী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুমায়ুন কবিরকে নিশানা করে সুর চড়ালেন ঋতব্রত। এসআইআর করা হয়েছে ভোট চুরির লক্ষ্যে, কমিশনকে নিজেদের এজেন্ট হিসেবে ব্যবহার করছে বিজেপি। হুগলিতে এক সভা থেকে বিজেপিকে আক্রমণে ঋতব্রত। দিনের বেলা স্বপ্ন দেখা ভালো, রাত্রিবেলাও স্বপ্ন দেখা ভালো, কোন সময়ে স্বপ্ন থেকে বলতে পারবো না। মুর্শিদাবাদে সমস্ত সিটেই তৃণমূল জিতবেন, আর হুমায়ুন কবিরদের জামানত জব্দ হবে যদি দাঁড়ান। প্রমোটারের থেকে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী উপপ্রধানের টাকা নেওয়ার ছবি ভাইরাল। উত্তর 24 পরগনার ঘোলায় তুঙ্গেই নিয়ে রাজনৈতিক বিতর্ক। কাটমানি নেওয়ায় অভিযুক্ত বিলকান্দা এক পঞ্চায়েত প্রধানের স্বামী পাপন দাস ও উপপ্রধান তথা যুব তৃণমূল সভাপতি প্রবীর দাস। তৃণমূলের তোলাবাজির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের। ভোটের মুখে চরম অস্বস্তিতে বঙ্গের শাসক দল। প্রথমত যেসব ফটো অডিও ভাইরাল হয়েছে সেগুলো তৃণমূল কংগ্রেসের কেউ ভাইরাল করা ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভবই না। এ তো একজনের থেকে টাকা নেওয়ার ফটো দেখা যাচ্ছে। শেখর দেবনাথ একটা লো ল্যান্ড কিনেছিল, সেটা ভরাট করার দায়িত্ব যে বাবাই নিয়েছিল, এটা তো সবাই জানে, এ তো নতুন কিছু নয়। এই কল্যাণী হাইওয়ে দুধারে যত জমি ভরাট হচ্ছে, এই ভরাটের কাজ তো তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতারা করছে, তো আমি আগেও বলেছি আজও বলছি। এইভাবে যদি একের পর এক কলকারখানাগুলোকে চাপ দেওয়া হয়
যে মাসিক একটা বেঁধে দেওয়া হয় 2000, 5000, 10,000 করে, তাহলে তো এই কলকারখানাগুলো বন্ধ হবেই। আগামী দিন যদি এখানে কোনো একটা কারখানা বন্ধ হয়ে যায়, সেটার দায়িত্ব কি তৃণমূলের কেউ নেবে? এমসে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। নদিয়ার গয়েশপুরে গ্রেফতার বিজেপি নেত্রী। গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং বিরোধীদের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, ধৃত এই নেত্রী তনু খাস্তগির অর্জুন ঘনিষ্ঠ। দলের একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ধৃত এই নেত্রী। ফাল্গুনী পাত্র এর সাথে পুরো জড়িত। ফাল্গুনী পাত্র জড়িত? হ্যাঁ, ফাল্গুনী পাত্রগুলো করাচ্ছে। আপনি তো ফাল্গুনী পাত্র ছিলেন। ভবিষ্যৎ দিদির বান্ধবী বলছিলাম সব জেনে গেছে না গোপন তথ্য, তাই তো সে আমাকে ফাঁসাচ্ছে না। কেন ফাঁসাচ্ছে সে? তার ভিডিও সবকিছু তো আমার কাছে আছে না। সে আমাকে ফাঁসাচ্ছে ওই জন্য। এই পুরো মূল হচ্ছে ফাল্গুনী পাত্র। 3 লক্ষ টাকার উপরে নিয়েছে। 3 লক্ষ টাকার উপরে নিয়েছে উনি। 1 সপ্তাহের মধ্যে, মানে 2 থেকে 1 সপ্তাহের মধ্যে চাকরিটা করে দেওয়ার চেষ্টা করে। বলে 2 থেকে 1 সপ্তাহের মধ্যে চাকরি হয়ে যাবে, এই বলে আমাদের কাছ থেকে টাকাটা উনি নেয়। এবার ভাঙড়ের তারদহ কাপাসাইড মৌজায় জোর করে জমি দখলের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শাসক নেতা গৌতম মণ্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন চাষিরা। ঝাঁটা হাতে পথে নামলেন মহিলারাও। দখল হওয়া জমিতে লাগিয়ে দিলেন ব্যানার। এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষের অভিযোগ, এলাকার তৃণমূল কংগ্রেস নেতা গৌতম মণ্ডলের নির্দেশে তার কিছু সাগরেদরা জোর করে জমি দখল করে সেখানে প্রমোটিং করার পরিকল্পনা নিয়েছেন। জমি না দিলে হুমকি দেওয়ারও অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতা গৌতম মণ্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা অনেক আন্দোলন করেছি এই জমি নিয়ে। মানে আমার বাপ ঠাকুরদারা তখন জমিদারদের ফিশারিতে কাজ করতো। বামফ্রন্ট সরকার আসার পরে এখানে সমস্ত চাষিদেরকে 2 বিঘা করে জমি দিয়েছিল। এবার সেই জমি এখন তৃণমূল সরকারের নেতা থেকে শুরু করে পুলিশ এবং দালাল সবাই মিলিতভাবে একত্রিত হয়ে এই জমিগুলো চাষিদের কাছ থেকে জোর করে উচ্ছেদ করে দিচ্ছে। আমার জমি আমি তো জোর করে রাখতে চাইছি, কিন্তু আমার যা ক্ষতি করছে, কিন্তু আমাকে তো রাখতে, মানে জমিতে আমাকে উঠতে দিবে না। দেখা যাচ্ছে যে আমাকে আর জমিতে লাভ দিবে না। আমি বলছি আমি জমি ছাড়বো না, কিন্তু জোর করে আমার তো ক্ষতি করে দিচ্ছে। গরিব মানুষ, হতদরিদ্র, আদিবাসী, তাদেরকে জমি দিয়েছিল বামফ্রন্ট সরকার। সেই জমি কার্যত লুট চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী, তৃণমূলের দালাল, এরা সবাই লুট চালাচ্ছে। এই লুট রোখার জন্য চাষিরা সংঘবদ্ধ হচ্ছে, কিন্তু যেভাবে লুট চালাচ্ছে কল্পনা অতীত। রাস্তা দখলের চেষ্টা আর বাধা দিতে গেলে খুন ধর্ষণের হুমকির অভিযোগ। নদিয়ার শান্তিপুরে তৃণমূল নেতার দাদাগিরি। নিজের কেনা জমিতে যাতায়াতের জন্য রাস্তা দখলের চেষ্টা। দলবল নিয়ে এক তৃণমূল নেতার দখলদারির চেষ্টার অভিযোগ। বাধা দিলে স্থানীয়দের খুন ও ধর্ষণের হুমকির অভিযোগ। 3 অভিযুক্ত ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। এই রাস্তা কঙ্কর কুণ্ডু বিষ্ণু পালকে কিনেছে, বিক্রি করেছে, করে প্রমোটার করছে। এই আমাদের সম্পত্তিটা নেওয়ার জন্য এত কিছু করছে এই রাস্তা। হঠাৎ করে কিছু ছেলেপিলে মোটামুটি 50-60 জন মতো এসে হচ্ছে প্রথমে বাঁশ নিয়ে এসছে, তারপরে কোদাল, হচ্ছে শাবল টাবল নিয়ে এসে পাঁচিরটা ভেঙে দিল। তো আমরা সবাই এগিয়ে এসছি, গিয়ে এখানে ভাঙচুর করছো কেন তোমরা? তো ওরা কোনো কথাই শুনলো না। আমাদের তোমরা এখানে সরবা না বাসের বাড়ি খাবা। তো আমাকে তো ধাক্কা মেরে ফেলেই দিল। এমনকি আমার মেয়েকে পকেট থেকে পিস্তল বার করে ওকে পেটের কাছে নিয়ে গিয়ে দেখবি তোকে দেখে নেবো, তোকে আমি দেখে নেবো। এটা হচ্ছে আকাশ দাস, ওর বাবার নাম হচ্ছে প্রহ্লাদ দাস। এরা অবশ্যই তৃণমূলের দল। আমাদের ব্যক্তিগত রাস্তা থেকে আমরা কেন দেবো? এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এখন ওরা বাজে বাজে কথা বলছে এসে। তালাবন্ধ অবস্থা, আর সেই অবস্থায় পড়ে লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি মার্কেট কমপ্লেক্স। তৃণমূলের বিরুদ্ধে ভুল পরিকল্পনা ও দুর্নীতির অভিযোগ বিরোধীদের। আপনাদের জানিয়ে রাখি, তালাবন্ধ অবস্থায় পড়ে লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি মার্কেট কমপ্লেক্স। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভুল পরিকল্পনা ও দুর্নীতির অভিযোগ বিরোধীদের। চন্দ্রকোনা 2 ব্লকের লালগড় এলাকায় লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মাণ করা হয় লালগড় মার্কেট কমপ্লেক্স। কমপ্লেক্স উদ্বোধনের পর থেকেই তালাবন্ধ হয়ে পড়ে মার্কেটিং কমপ্লেক্স। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ বলেন, মার্কেট কমপ্লেক্সটি এখনো পর্যন্ত কেউ ভাড়া নেয়নি। 6 মাসের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজ মানে হচ্ছে শুধু কাটমানি রোজগার করা। তারা একটা রাস্তা দুবার ধরে তৈরি করে, একটা ড্রেনকে তারা দুবার ধরে তৈরি করে,
সেই রকম ভাবে মার্কেট কমপ্লেক্স তৈরি করেছে পরিকল্পনাহীন ভাবে, যেখানে মানুষের কোনো কাজে লাগবে না। উদ্দেশ্য তো মানুষের কাজ নয়, উদ্দেশ্য শুধুমাত্র কাটমানি রোজগার করা। তো এরকম পরিকল্পনাহীন কাজ চন্দ্রকোনা 2 নম্বর ব্লক কেন, গোটা পশ্চিমবাংলায় অজস্র আছে। আগের যে পঞ্চায়েত সমিতি ভেবেছিলেন যে ওই জায়গাটায় একটা বীজ আলুর মার্কেট করবেন, তো পরবর্তী স্টেজে ওখানে মার্কেট কেউ ভাড়া নেয়নি। তো আমরা এই পঞ্চায়েত সমিতি এর আগে আমরা নোটিফিকেশান করেছি ভাড়ার জন্য, তার গাইডলাইন তৈরি করা হয়েছে। তো এখন পর্যন্ত 3টি আবেদন এসেছে, বাকিগুলোও এসে যাবে আশা করছি। আগামী 6 মাসের মধ্যে এই কাউন্টারগুলি ভাড়া দেওয়া হবে। যে মার্কেটিং কমপ্লেক্সটা যে জায়গায় তৈরি হয়েছে, আপনি যে কোনো সময় দিনের বেলাতেও যদি যান তার 1-1.5-2 কিলোমিটারের মধ্যে জনপ্রাণী কাউকে দেখতে পাবেন না। আর সন্ধ্যের পরে যদি যান কিছু অসাধু কারবারিদের ওখানে দেখতে পাবেন। এখানকার এই এলাকার প্রশাসন তারা এই সব জানা বোঝার পরেও ইচ্ছাকৃতভাবে অপরিকল্পিতভাবে সরকারি টাকা নয় ছয়ের জন্য এইসব করেছে। টানা 7 দিন এখনো পর্যন্ত বিপর্যস্ত ইন্ডিগোর উড়ান পরিষেবা। বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। দেশ জুড়ে আজও 450 বিমান বাতিল ইন্ডিগো। এত উড়ান বাতিলে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। 7 দিন হয়ে গেলেও এখনও পুরোপুরি স্বাভাবিক নয় ইন্ডিগো পরিষেবা। সাধারণ পাবলিক যারা রয়েছে তারা যেটা জানাচ্ছে যে ধীরে ধীরে খানিকটা হলেও হয়রানি কমছে, কিন্তু পুরোপুরিভাবে ইন্ডিগো পরিষেবা কবে স্বাভাবিক হবে সেটা নিয়েই উঠছে প্রশ্ন। দমদম এয়ারপোর্ট থেকে গৌরবের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। পরিষেবা এখনও আজকে তো 50 মিনিট লেট আছে। 10টা ছিল, 10:50 হয়ে গেছে, এখন রানওয়েতে। এখন কতটা অসুবিধার মধ্যে পড়লো? অসুবিধা করে আমরা একদিন ডিলে করে একদিনের মধ্যে ঘুরিয়ে দিল। কালকে ক্যান্সেল ছিল, গতকালের টিকিট ছিল, লেট হলো একদিন। কেন্দ্রের হুঁশিয়ারিতেই হলো কাজ। টানা 6 দিনে বিশৃঙ্খলার পর রবিবার যাত্রীদের টিকিটের দাম বাবদ 610 কোটি টাকা ফিরিয়ে দিল ইন্ডিগো। পাশাপাশি বিমান সংস্থার কাছে জমা থাকা প্রায় 3000 মালপত্র পৌঁছে দেওয়া হলো যাত্রীদের কাছে। রবিবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে সেই হিসেব প্রকাশ্যে এনেছে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। কেউ টিকিটের দাম ফেরত না পেলে তারা ইন্ডিগোর হেল্পলাইনে যোগাযোগ করতে পারে। ইন্ডিগো জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে সব রকম চেষ্টা করছেন তারা। আগামী 10 তারিখের মধ্যে সবকিছু আগের ছন্দে ফেরানোর চেষ্টা চলছে। ইন্ডিগোর বিমান বিপর্যয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। এত উড়ান বাতিল জাতীয় বিপর্যয়। কেন্দ্রের অপরিকল্পনার জন্যই চরম হেনস্থা সাধারণ মানুষের। চড়া সুরে কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। আমার কথা হচ্ছে, যদি কেউ এক্সট্রা চালায় বা এক্সট্রা প্রেশার পাইলটদের ওপরে দেয়, তার জন্য নিশ্চয়ই সিস্টেম করা উচিত। আমি একটা প্ল্যান স্টপ করে দিলাম। So what is the other option for public, for commoners? I'm feeling sad, and it's most unfortunate incident that without any planning, all the maximum flight has been totally stopped. I have never seen this type of total stagnant situation, and it's a disaster. It's a disaster. Country matter, they are not interested. This BJP government, double engine government, is interested only to take care for their election and how to capture the vote, the EVM machine and the election commission and the agency. We are just watching the situation, and situation is going to bad to worse. ওনার চিন্তা করার কোনো কারণ নেই। দুটো চার্টার আছে, দুটো চার্টার আছে, দুটো চার্টার ফ্লাইট আছে। ওনাকে চিন্তা করার কোনো কারণ নেই। সব নর্মাল হয়ে গেছে এবং ভারত সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। উনি আগে এই ভাঙা বাসগুলোকে সারান। ওনার যে পশ্চিমবঙ্গ সরকারের বাসগুলো দেখলে আমাদের লজ্জা লাগে, আমরা পশ্চিমবঙ্গে থাকি। আপনি দেখবেন নাকি, আমার সঙ্গে চলুন, ধর্মতলা যাই, দেখবেন ফেটে ফুটে কিছু নেই। আপনি দয়া করে আপনার বাসগুলোকে একটু ভালো করে সারান। কম্পিটিশন বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। একটা দুটো এয়ারলাইন্স তারা সেখানটায় রাজত্ব করছে, তারা তাদের মতো করে দাম ঠিক করছে এবং তাদের উপরে কোনো রকমের
নিয়মকানুন আরোপ করার চেষ্টা করলে তারা সেটা ঘুরপথে সেটাকে বিরোধিতা করছে। তাদের বিরোধিতার জন্য সাধারণ মানুষের বিপদ বাড়ছে। যাত্রীদের আদালতে যাওয়ার অধিকার আছে, কারণ তাদের সময় নষ্ট হচ্ছে, তাদেরকে বসে থেকে তাদের ক্ষতি করছে কাজের, অবশ্যই তাদের ইন্ডেমনেশন দেওয়া উচিত বলে আমি মনে করি। যাত্রীদের তরফ থেকে এই ব্যাপারে আন্দোলন করা উচিত। পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে বিষয়টা ওঠানো উচিত।